আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি হরর স্টোরি বড় বৌমা গল্পের 7 নম্বর পর্ব। শাশুড়িমার কথা শুনে বিজয় যেন ঘাবড়ে গেল। মনের মধ্যে তখন ভয়টা নাড়া দিয়ে উঠল। শাশুড়িমার কথাটা কি ইঙ্গিত বোঝাতে চাইছে বিজয় কিছুটা আন্দাজ করতে পারছে। আর এই বাড়িটা তো আর সাধারণ বাড়ি না, অভিশপ্ত বাড়ি। এই বাড়িতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকে সেটা বিজয়ের বিশ্বাসই করতে পারছে না। কেন বিশ্বাস করবে? চার বদলে রক্ত খাওয়াচ্ছে, আর যেখানে নিজের মেয়ের কলিজা জামাইকে খাওয়াতে চাইছে, তাকে কি সুস্থ স্বাভাবিক মানুষ বলা যায়? না, বলা যায় না। আসলে তো তিনি মানুষ না, কোনো দুষ্ট প্রেতাত্মা যার চোখ শিখারই চোখের মতো তীক্ষ্ণ দৃষ্টি। মনে মনে বিজয় শাশুড়িমার মুখের দিকে যে এসব কথা ভাবছিল। বিজয় আর এক মুহূর্তের জন্য শাশুড়িমার সামনে বসে থাকেনি। হাসি মুখে উঠে চলে আসে মায়ার রুমে। বিজয়ের বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার মেয়েকে নিয়ে। রুমে ঢুকে দেখে মায়া অয়নকে খাওয়াচ্ছে। ওদের কাছে গিয়ে বসতে বিজয় মায়াকে জিজ্ঞেস করে, সত্যি কি আমার মেয়ে নিখোঁজ, নাকি কেউ আমার মেয়েকে লুকিয়ে রেখেছে? কী আশ্চর্য, ট্রিনাকে কেউ লুকিয়ে রাখতে যাবে? কেন ট্রিনাকে কেউ লুকাতে যাবে? হ্যাঁ, লুকাবে, কারণ এই বাড়িতে তো আর মানুষ থাকে না। বিজয় যেন এবার কথাটা রেগেই বলে উঠে দাঁড়ালো। মায়া চমকে গেল বিজয়ের কথা শুনে। কি বললো, এ বাড়িতে মানুষ থাকে না মানে? কি বোঝাতে চাইছে বিজয়? অয়নকে সোফায় বসিয়ে বিজয়ের সামনে গিয়ে দাঁড়ায় মায়া আর বলে, এ বাড়িতে মানুষ থাকে না মানে কি? কি করে থাকবে? যে শাশুড়ি মা চায়ের বদলে রক্ত খেতে দেয় তাকে কি মানুষ ভাবা যায়? আপনিই বলুন। আর এই বাড়িটা কি মনে হচ্ছে একটা সাধারণ বাড়ি? না, এই বাড়িটা অভিশপ্ত বাড়ি। এসব যা দেখছেন না, সব কিছু মায়াজাল। মেয়ে খুঁজে পাচ্ছেন না দেখে মাথাটা খারাপ হয়ে গেছে, জাননি তো আপনার? মায়াজাল, চায়ের বদলে রক্ত। কীভাবে বিশ্বাস করি তো আপনার কথা? কেউ সুস্থ মস্তিষ্ক মানুষ আপনার কথা বিশ্বাস করবে? মাথা ঠান্ডা করুন, আর মেয়েকে কীভাবে খুঁজে বের করুন সেটা চিন্তা করুন। ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। বিশ্বাস করতে হবে না আপনার, যা কিছু করতে হবে সব আমাকে করতে হবে। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে দিন, এ বাড়িতে আমরা সবাই বিপদে আছি, আর সময় হলে সব কিছু বুঝতে পারবেন। মায়া যেন এবার বিজয়ের কথাটা খুব ভাবাচ্ছে। মাস দুয়েক ধরে এ বাড়িতে অদ্ভুত কিছু ঘটেছে, সেটা তো নিজের চোখেই দেখেছে। চিন্তায় স্তব্ধ হয়ে ভাবতে লাগলো পিছনের দিনগুলোতে ঠিক কী কী ঘটেছে। অয়নের কাছে এসে বিজয় জিজ্ঞেস করে, তৃণার সাথে যখন খেলছিলে তুমি, তখন কেউ কি এসে তৃণাকে নিয়ে যেতে এসেছিল? বিজয়ের এমন কথা শুনে অয়ন ভয়ে মুখ শুকিয়ে যাচ্ছে। ভয়ে সে কাঁপতে লাগলো। এমনটা দেখে বিজয় বুঝতে বাকি রইল না তৃণাকে কেউ নিয়ে গেছে, সেটা অয়ন জানে। ভয়টা কাটানোর জন্য অয়নকে কোলে তুলে নিয়ে যায় কবিতার রুমের বারান্দাতে। পকেট থেকে চকলেট বের করে অয়নের হাতে দিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করে, বলো আমাকে, তৃণাকে কে নিয়ে গেছে? অয়ন তখন ভয়ে ভয়ে বলে, মা নিয়ে গেছে। অয়নের কথা শুনে বিজয় যেন একদম স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ হয়ে যাবেই বা না কেন? নিজের চোখে দেখেছে আয়নার সামনে বসে রক্তমাখা হাত দুটি চেটে পুটে খেতে। আর অদ্ভুত বিষয় এটাই যে কবিতার চেহারাটা আয়নাতে দেখতে পায়নি। বিজয় যে সময় কাছে গিয়ে কথা বলছিল সেই সময় স্পষ্ট দেখে খুব ঘাবড়ে গিয়েছিল। তখন এতটাই ভয় পেয়েছিল যে হার্ট অ্যাটাক করা অবস্থা হয়েছিল। অয়নকে তখন জিজ্ঞেস করে, কোথায় নিয়ে গেছে দেখেছো তুমি? ভয় পেও না, আমাকে বলো, আমাকে দোতলাতে নিয়ে চলো, আমি দেখিয়ে দিচ্ছি। বিজয় তাড়াহুড়ো করে অয়নকে দোতলাতে নিয়ে গিয়ে বলে, কোথায় রেখেছিলে? অয়ন তখন বিজয়ের কোল থেকে নেমে হাতের আঙ্গুল ধরে নিয়ে যায় দক্ষিণের পরিত্যক্ত রুমে। কাছে যেতে বিজয় ভিতরে থেকে কেউ কাঁদছে এমনটা শুনতে পায় বিজয়। কিন্তু অবাক করা বিষয়, দরজাটা তখন খুলতে যাবে দেখে বড় একটা তালা ঝোলানো, তা আবার অনেক পুরানো, যা আগেকার জমিদাররা সিন্দুক বন্ধ করার জন্য যে তালা ব্যবহার করতো সে তালা। বিজয় তখন খুব চিন্তিত, দরজাটা সে কীভাবে খুলবে। ভিতর থেকে আওয়াজটা ঠিক তার মেয়ে ট্রিনার আওয়াজের মতো। বিজয় মনে মনে নিশ্চিত হয় তার মেয়ে এখানেই আছে, কিন্তু কীভাবে সে তার মেয়েকে উদ্ধার করবে সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ চোখ পড়ে দরজার উপরে, দেখে একটা চাবি। হাতে নিয়ে দেখে পুরনো একটা চাবি। তখন নিশ্চিত হয় এটাই সেই চাবি। খুশিতে বিজয়ের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠিক যখনই চাবি দিয়ে তালাটা খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা দমকা বাতাস এসে যেন ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। ভয় পেয়ে উঠে অয়ন আর বিজয়। তাড়াহুড়ো করে বিজয় খুলেই ফেলে দরজাটা, কিন্তু খুলে দেখে বিজয় একদম স্তব্ধ হয়ে গেল। এটা সে দেখে বিশ্বাস করতে পারছে না, এখানে রুমে প্রবেশ করে কোনো দেয়াল বাঁধা থাকবে। ভিতর থেকে তখনও কান্নার আওয়াজ আসছে। বুঝতে পারছে না বিজয় এখন কি করবে। হঠাৎ করে শাশুড়ি মার ডাক শুনতে পায়।
তিনি বিজয়কে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে উপরে আসতেছিলেন। বিজয় তখন তাড়াহুড়ো করে দরজাটা বন্ধ করে সব কিছু আগের মতো করে অয়নকে হাসিমুখে করে নিয়ে সিঁড়ির কাছে এসে দেখে শাশুড়ি মাকে। শাশুড়ি মা বলে ওঠে, কোথায় ছিলে এতক্ষণ? সে কখন থেকে ডেকে যাচ্ছে তোমাকে? বিজয় বুঝতে দেয়নি সে কোথায় ছিল। তখন মিথ্যে বলে ওঠে, এই তো মা, ছাদে গিয়েছিলাম অয়নকে নিয়ে, আপনার ডাক শুনে চলে এলাম। শাশুড়ি মা তখন গম্ভীর দৃষ্টিতে বিজয়ের মুখে চেয়ে থাকে। বিজয় তখন মনে মনে ভয় আছে সত্যিটা না আবার জেনে যায়। হঠাৎ করে হাসি মুখে শাশুড়ি বলে, চলো খাবে তোমরা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বিজয় স্বস্তির নিঃশ্বাস ফেলে হ্যাঁ বলে। নিচে গিয়ে খাবার টেবিলে গিয়ে বসে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে। খাবার মুখে দিতে বিজয়ের মাথাটা চক্কর দিয়ে ওঠে। মাথাটা তখন ভন ভন করে ঘুরছে। কী খাচ্ছে? মনে হচ্ছে তার কাছে কোনো খাবার নয়, অদ্ভুত কিছু তাকে খাওয়ানো হচ্ছে। কিন্তু না খেয়ে তো উপায় নেই, তাই প্লেটের খাবারটা শেষ করে বলে, আমি আজ থাকবো, কাল সকালে চলে যাব। আরেকটা কথা, আমি ডাক্তারকে ফোন করেছি, উনি আসছে, কিন্তু তিনি বলেছেন বাড়িটা চিনতে পারছেন না, এখন তিনি রাস্তায় আছে, তাই আমাকে যেতে হবে ওনাকে নিয়ে আসতে। শ্বশুরের উদ্দেশ্যে বললে তিনি বড় বৌমার দিকে চেয়ে থাকেন। কবিতা মাথা নেড়ে হ্যাঁ বলতেই শ্বশুর বিজয়কে বলে, যা ওনাকে তুমি নিয়ে এসো। মনে মনে বিজয় খুশি হয় গোলকধাঁধা থেকে তাহলে বের হচ্ছে। হাসি মুখে বাইরে এসে দেখে বাড়িটা একদম শুনশান, ভূতুরে বাড়ির মতো দেখাচ্ছে। আর সত্যিকার অর্থে এটাই ভূতুরের বাড়ি। বাড়ির ত্রিসীমানা পা রাখা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। ভাবতে ভাবতে গাড়িতে উঠে চলতে লাগলো তার বন্ধু আয়াতের কাছে। রাত তখন 11:45। আয়াতের বাড়িতে আসতে আসতে 12টা বেজে যায়। কলিং বেল বাজাতে আয়াতের মা এসে দরজা খুলে দেয়। তিনি দেখে অবাক হয় বিজয়ের এমন অদ্ভুত চেহারা দেখে। বিজয় বুঝতে পারছে না কেন এভাবে তাকিয়ে কী এমন দেখছে। পাশ কাটিয়ে চলে আসতে যাবে তখনই আয়াতের মা বলে ওঠে, বিজয় তোমার এমন চেহারা হলো কীভাবে? তোমাকে তো আমি চিনতেই পারছি না। চমকে উঠে দাঁড়িয়ে যায় এমন কথা শুনে। ঘুরে ফিরে দাঁড়ায়, বলে, আমার চেহারা দেখে চিনতে পারছেন না মানে? আয়াতের মা তখন সামনে গিয়ে হাতে ধরে নিয়ে আয়াতের রুমে যেতে আয়াত তার মাকে দেখে বলে, মা, তুমি কাকে নিয়ে এসেছো আমার রুমে? বিজয় খুব অবাক হচ্ছে। আয়াতের এমন কথা শুনে তাকে বলে কিনা চিনতে পারছে না। তো দেখছি তোর বন্ধুকে চিনতেই পারছিস না। আমি কী করে চিনতে পারি বল? আমি ওর টি শার্টটা দেখে চিনতে পেরেছি, যেটা আমি তোর বন্ধু বিজয়কে গিফট করেছিলাম। মা, এসব কী বলো? একটা বুড়ো বেটা আমার বন্ধু বিজয় হতে যাবে কেন? এসব কী বলছিস আয়াত? আমি বুড়ো কীভাবে? আমি তো আয়নাতে নিজের বয়স্ক বুড়ো দেখে বিজয় যেন হতভম্বের মতো চেয়ে রইল আয়নার দিকে। এ কী হয়ে গেল তার চেহারাটা? এখন দেখলে তুমি আয়নাতে নিজেকে দেখে চিনতে পারছো? আমি কেন তোমাকে বলেছিলাম ওই কথা? হ্যাঁ রে বিজয়, তোর এমন চেহারা কীভাবে হলো? বিজয় তখন কেঁদে ফেললে আয়াতকে জড়িয়ে ধরে একে একে সব কিছু খুলে বলে। ওনারা তখন শুনে যতটা না অবাক হচ্ছে, ঠিক তার চেয়ে বেশি ভয়ে ঘাবড়ে উঠে সবাই, যে বিপদের সংকটে দাঁড়িয়ে বিজয় যে কোনোভাবে ছলচাতুরি করে পালিয়ে আসতে পেরেছে এটা ভেবে ওনারা অবাক হচ্ছে। জানে সবাই ওই অভিশপ্ত বাড়ির ত্রিসীমানাতে ঢুকলে আর বেরিয়ে আসতে পারে না, আসে শুধু কারো হাত পা বিহীন অজ্ঞাত লাশ। বিজয়কে সান্ত্বনা দিয়ে বলে, এখন কি করবি? তুই যে বলছিস ওদেরকে বাঁচাতে, ওরা এতক্ষণে বেঁচে আছে, তোর কি বিশ্বাস হচ্ছে? ভুলে যা সব, তুই যে বেঁচে ফিরতে পেরেছিস সেটাই অনেক। না, তুই জানিস না ভিতরে যে কী হচ্ছে না হচ্ছে, আমি সব দেখেছি। ওরা যে কয়জন আছে তাদেরকে বাঁচাতে হবে। আমার যেটুকু ধারণা 2-3 জন বাদে সবাই এখনও বেঁচে আছে। আয়াত, তুই না এক তান্ত্রিকের কথা জানিস? প্লিজ আমাকে এক্ষুনি ওই তান্ত্রিকের কাছে নিয়ে চল। আয়াত আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তান্ত্রিকের কাছে যেতে যেতে প্রায় 1টা বেজে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে সামনে গিয়ে বসতে তান্ত্রিক চমকে উঠে দাঁড়ায় আর বিজয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে উচ্চস্বরে বলে, কে তুই? বিজয় চমকে উঠে অবাক চোখে তান্ত্রিকের দিকে চেয়ে বলে, তান্ত্রিক বাবা, আমি বিজয়, আর আমার বন্ধু আয়াত। প্লিজ আমার ফ্যামিলিকে বাঁচান তান্ত্রিক বাবা। হাত জোর করে অনুরোধের স্বরে বলে উঠতে বিজয় মাটিতে লুটিয়ে পড়ে। আয়াত স্তব্ধ হয়ে মূর্তির মতো তাকে অবাক হয়ে দেখছে। বিজয় যেন আগের থেকে অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, যেন তাকে দেখে 100 বছরের অধিক বয়স মনে হচ্ছে আয়াতের কাছে। তান্ত্রিকের কথায় ঘোর কাটে আয়াতের। জানতে চাইছে ওর এমন দশা কীভাবে হলো। বিজয় তখন চোখ বন্ধ করে চুপটি করে মাটিতে শুয়ে আছে। বসতে যাবে সেই শক্তিটুকু পারছে না। আয়াত তখন তান্ত্রিককে সব কিছু ঘটনা খুলে বলে। আয়াত তখন হাত জোর করে বলে তার বন্ধুকে বাঁচাতে। আয়াত বুঝতে পেরেছে এটা কোনো মায়া শক্তির কাজ। তান্ত্রিক তখন একটা যজ্ঞের ব্যবস্থা করে। সামনে তখন বিজয়কে একটা চেয়ারে বসিয়ে হাত পা শক্ত করে বেঁধে ফেলে। আয়াত তখন বুঝতে পারছে না তান্ত্রিক কী করতে চাইছে। জিজ্ঞেস করতে বলে, ওকে মানুষের মাংস খাওয়ানোর সাথে সাথে ওই মানুষটার আত্মা ওর দেহে প্রবেশ করেছে, আর এর নিয়ন্ত্রণ করেছে একটা ভয়ানক শক্তিশালী দুষ্ট আত্মা। আয়াত এই কথা শুনে ঘাবড়ে গেল। ভয় হচ্ছে শেষে নাকি বিজয়ের প্রাণটা না চলে যায়। বিজয় তখন চেয়ারে বসে ঘুমাচ্ছে। তান্ত্রিক তখন একটা সাদা চাদরে মাথা ঢেকে ফেলে
আর তার লোকজনকে বলে ওকে শক্ত করে ধরে রাখতে বল। তান্ত্রিক তখন যজ্ঞের কাজ আরম্ভ করে ঠিক তখনই বিজয় চিৎকার করে চেঁচানো শুরু করে। তান্ত্রিক যতই মন্ত্র পড়ছে ততই বিজয় চেয়ার থেকে উঠে চলে যেতে ধস্তাধস্তি করছে। তান্ত্রিকের লোকদের সাথে কিন্তু পারছে না, সে খুবই শক্ত করে চেপে ধরে রেখেছে ওরা। বিজয় যেন এখন হিংস্র জানোয়ারের মতো গর্জন করে উঠে, প্রচণ্ড ভয়ে আতকে উঠে আয়াত। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করা শেষ করতেই চোখ মেলে তাকায়, ঠিক তখনই যজ্ঞের আগুন থেকে একটা ধারালো ছুরি ভেসে ওঠে। ছুরিটা তখন আগুনে লাল হয়ে আছে। হঠাৎ করে ছুরিটা নিজের থেকে বিজয়ের দিকে ধীরে ধীরে যেতে লাগলো। অবাক চোখে তাকিয়ে দেখছে আয়াত। ছুরিটা যখন বিজয়ের মাথায় বিঁধে গেল তখন বিজয়ের মুখ দিকে রক্ত বেরিয়ে সাদা চাদরটা মুহূর্তের মধ্যে ভিজে রক্তে লাল হয়ে গেল। আয়াত তখন দৌড়ে ছুটে ধরতে যাবে, তখনই আয়াত চমকে দাঁড়ায় তান্ত্রিকের কথা শুনে। হঠাৎ করে বিজয় চিৎকার করে বলে ওঠে, আমি কিছুতেই ওর শরীর থেকে চলে যাব না, যেতে হলে ওকে সঙ্গে নিয়ে যাব। বিজয়ের মুখে অদ্ভুত মেয়েদের কণ্ঠস্বরে ভয়ে ঘাবড়ে ওঠে আয়াত। বিজয়ের সাথে কি ঘটতে চলেছে বুঝে উঠতে পারছে না আয়াত। গল্পটির পরের পর্ব এবং প্রথম পর্ব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।